গল্পের শুরুতে আমরা লাবণ্য নামের একটা পারফেক্ট মেয়েকে দেখি। এখন কেন পারফেক্ট মেয়ে বললাম, নিশ্চয়ই আপনারা সেটাই ভাবছেন। তার কারণ হচ্ছে লাবণ্য তার ঘর থেকে শুরু করে জীবনের সবকিছু একদম পারফেক্ট, নিট অ্যান্ড ক্লিন চায়। যেমন তার বিছানায় একটা ফুলের পাপড়িও পড়ে থাকতে দেখতে পারে না সে, তার এতেও আনইজি লাগে। তাই সে ঘরের প্রত্যেকটা জিনিস তার নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখে। এলোমেলো কিছুই সে পছন্দ করে না। নিজেকে সে মিস পারফেক্টই মনে করে। তো আমরা লাবণ্যকে দেখি, তাকে তার বান্ধবী ইন্দু একটা থেরাপিস্টের কাছে পাঠিয়েছে। লাবণ্য থেরাপিস্টের বাসায় এসে তার ঘরকেও পারফেক্ট করে রেখে বসে থাকে। থেরাপিস্ট আসার পর তাকে তার ছোটবেলার সম্পর্কে জিজ্ঞাসা করে। লাবণ্য বলে, আমার ছোটবেলাতে আমি পড়াশোনা সবকিছুতেই ভালো ছিলাম, তবে ক্লাসে আমার গণিতের থেকেও বেশি মনোযোগ থাকতো জানালায়, কারণ জানালায় ময়লা লেগে থাকতো, আর সেটা লাবণ্য যতক্ষণ না ক্লিন করবে তার ভেতরে শান্তি আসবে না। তাই সে ক্লাস করেই আগে জানালার ময়লা ক্লিন করতো। লাবণ্য বলে, আমার কাছে কোনো কাজকেই অসম্পূর্ণ রাখতে পছন্দ না, তাই কেউ আমাকে কানে ধরতে বললেও সেটা সম্পূর্ণ না করে আমি উঠতাম না। আমার একটা বয়ফ্রেন্ডও ছিল, তার খেয়াল আমি যতটা রাখতাম ততটা হয়তো তার মাও রাখতো না। থেরাপিস্ট বলে, তো ব্রেকআপ হলো কি করে? লাবণ্য বলে, একদিন সে আমাকে প্রপোজ করছিল, আর তখন আমার নজর যায় পানিতে। সেখানে কিছু ময়লা ছিল, আমি তাকে রেখে আগে ময়লা ক্লিন করছিলাম। আর মানুষের জীবনে তো ভুল হতেই পারে, তাই না? তো থেরাপিস্ট বলে, তাহলে তুমি মানছো ওটা তোমার ভুল ছিল? লাবণ্য বলে, না, আমার ভুল না, আমি এটা আমার এক্স বয়ফ্রেন্ডের ভুল বলছি। আর কিছুদিন থাকলে সে তার ভুলটা মেনে নিত। আমি জানি আমার মধ্যে ক্লিনিং জিনিসটা আছে, আর সেটা খারাপ অভ্যাস না, এটা ভালো অভ্যাস। থেরাপিস্ট বলে, সবার মধ্যেই এই ব্যাপারটা থাকে, তবে তোমার মধ্যে একটু বেশি আছে। লাবণ্য বলে, এইসব আপনাকে ইন্দু বলে পাঠিয়েছে তাই না? থেরাপিস্ট বলে, না, আমি এখানে এসে দেখেছি আমার রুমের পরিবর্তন। লাবণ্য বলে, হ্যাঁ, তো এটা আপনার ভুল, রুমকে এত অপরিষ্কার কেউ রাখে? এরপর লাবণ্য ঝগড়া করে সেখান থেকে চলে যায়। তারপর আমরা লাবণ্য আর ইন্দুকে দেখতে পাই। লাবণ্য বলে, আচ্ছা মানলাম আমার মধ্যে ক্লিনিং এর বিষয়টা একটু বেশিই আছে, তবে এটা খারাপের কি আছে? ইন্দু বলে, হ্যাঁ, খারাপের কিছুই নেই। তুই জন্মদিনের সময় গিফট হিসেবে দিস ক্লিনিং করার জিনিসপত্র, তাহলে এটাকে কেউ নর্মাল ভাববে? একটু বেশি না, তোর মধ্যে অনেকটা বেশি ক্লিনিং এর পাগলামি আছে। লাবণ্য তারপর আর কিছুই বলে না, তবে সে তার এই অভ্যাসকে খারাপও ভাবে না। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা লাবণ্যকে দেখি সে তার বাবার ফ্ল্যাটে এসেছে, কিন্তু এখানে এখন তার বাবা থাকেন না। লাবণ্য এসে তার বাবাকে কল করে যে সে এখানে এসেছে। তারপর তার বাবা বলেন রিসেপশনিস্টকে বলে চাবি নিয়ে রুমে যেতে। এরপর লাবণ্য তার রুমে এসে তার বাবাকে বলে যে, বাবা, আমি সব কাজ একাই করে নিব, কিন্তু রান্নাটা করতে পারবো না, তার জন্য একজন রাঁধুনি চাই। এরপর দেখা যায় তার বাসায় জ্যোতি নামের একটা কাজের মেয়ে চলেও আসে, আর এই মেয়েটা একটু বেশিই কথা বলে। তারপর 10 মিনিটের মধ্যেই রান্নাও করে ফেলে। লাবণ্য তার রান্নার প্রশংসা করে। জ্যোতি বলে, তাহলে 2000 টাকা বেশি দিয়ে দিয়েন, আমি আপনার ঘরও ক্লিন করে দিব। লাবণ্য বলে, যদি বলতে যে তুমি বিনামূল্যে ক্লিন করে দিবে, তাও আমি মানাই করতাম। আমাকে যারা চিনতে শুরু করে তারা আমাকে আমার ক্লিনিং এর মাধ্যমেই চেনে। এরপর লাবণ্য বলে, তুমি সকালে আসতে পারবে? জ্যোতি বলে, যদিও একটা কাজ আছে, কিন্তু সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব, তবে এখন আমি আসছি। এই বলে সে চলে যায়। তো জ্যোতি চলে গেলে লাবণ্য লক্ষ্য করে তার কিচেনের অবস্থা খারাপ করে গিয়েছে সে, আর তার আনইজি শুরু হয়ে যায়। তাই তাড়াতাড়ি খাবার রেখে সে সব কিছু পরিষ্কার করতে শুরু করে। থালা বাটি, মশলার বক্স সবকিছু নির্দিষ্ট জায়গায় রেখে পরিষ্কার করে। সোফাগুলোও পরিষ্কার করে, তারপর মেঝে ক্লিন করে। এক কথায় সম্পূর্ণ রুম, রান্নাঘর সব ক্লিন করে ফেলে। যতক্ষণ না তার মনে শান্তি আসছিল ততক্ষণ পর্যন্ত ক্লিন করতে থাকে। ক্লিনিং শেষে সে তার বাবার একটা দূরবীন পায়, আর সেটা দিয়েই সে আশেপাশের মানুষদেরকে দেখছিল। তখন একটা ছেলেকে দেখে সে, যে রান্না করছিল, কিন্তু সে হাত না ধুয়েই এই সব করে যাচ্ছিল, যা লাবণ্যর একদমই ভালো লাগে না। তারপর সে নিজেই নিজেকে বলে, থাক, আর দেখতে হবে না, আজকের মতো এখানেই শেষ। এরপর আমরা ক্লিন ভিউ কোম্পানির দৃশ্য দেখতে পাই। সেখানে নতুন কাজে জয়েন করে লাবণ্য, আর সবাই ভয়ের মধ্যে ছিল তাদের চাকরি নিয়ে। যদি এদিক ওদিক হয়ে যায় আর লাবণ্য চাকরি থেকেই আউট করে দেয়, তখন কি হবে? তো রাতে আমরা দেখতে পাই লাবণ্যর বাবা তাকে গিফট পাঠায়, তাও মেঝে পরিষ্কার করার একটা মেশিন। তার জন্মদিন ছিল আগামীকাল, তাই তাকে তার বাবা এই গিফট দিয়ে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানায়। এই জন্য লাবণ্য তার বাবাকে কল করে ধন্যবাদ বলে। তার বাবা বলে, আমি জানি তোর জন্মদিনের জন্য এই গিফটই বেস্ট, তাই আমি খুঁজে খুঁজে এটাকেই অর্ডার করেছি। তার বাবার আসার কথা ছিল আগামীকাল, কিন্তু টিভিতে পিএম বলে আজ রাত 12টা থেকে সারা দেশে লকডাউন থাকবে, কারণ এই গল্পটা হচ্ছে করোনা চলাকালীন সময়ের উপর ভিত্তি করেই তৈরি।
তো এরপর লাবণ্য তার রুম খুব মজা করে পরিষ্কার করে। এরপরে রাতে কল করে ইন্দুকে। ইন্দু বলে, আর বলিস না, আমি এখন স্যানিটাইজার দিয়ে গোসল করছি। এক কথায় জেলে আছি মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে আমি পাগলই হয়ে যাব। আর এদিকে শাশুড়ি আমাকে আরো প্যারা দিচ্ছে। তখন লাবণ্য মজা করে বলে, বেচারি, তবে আমার কাছে একটা সলিউশন আছে। তুমি তোমার শাশুড়ির টর্চারের জন্য একজন থেরাপিস্টের কাছে যেতে পারো, খুব উপকার হবে। ইন্দু বলে, শয়তান মেয়ে, চুপ থাক। তো পরের দিন সকালবেলা লাবণ্যকে জ্যোতি কল করে আর বলে, ম্যাডাম, আমার শরীরটা খারাপ, তাই আজ আসতে পারবো না। লাবণ্য বলে, কি, তোর আবার কোভিড হয়ে যায়নি তো? জ্যোতি বলে, না ম্যাডাম, একটু মাথাটা ঘুরছে। আপনি আমার জন্য একটা কাজ করবেন? লাবণ্য বলে, কি? জ্যোতি বলে, আমি আপনাদের এখানেই রোহিত স্যারের বাসায় কাজ করি। এখন তাকে গিয়ে বলবেন যে আমি আসতে পারবো না। লাবণ্য তখন বলে, এটা তো কল করেও বলা যায়। জ্যোতি বলে, না ম্যাডাম, রোহিত স্যার ঘুমে থাকলে মোবাইল সাইলেন্ট করে রাখেন, প্লিজ একটু বলে আসুন না। তারপর লাবণ্য আসে রোহিতের বাসায় আর এসেই বলে, জ্যোতি বলেছে সে আজ আসতে পারবে না, সে অসুস্থ। রোহিত বলে, তার বদলে কি তুমি এসেছো? লাবণ্য বলে, হ্যাঁ। রোহিত আসলে ভেবেছে হয়তো লাবণ্য এখানে কাজ করবে জ্যোতির পরিবর্তে, তাই সে তার রুমে চলে যায় লাবণ্যকে রুম পরিষ্কার করতে বলে। লাবণ্য তার রুমে এসে দেখে আয়নাতে একটা দাগ আছে। আর ব্যাস, শুরু হয়ে যায় তার ভেতরের অশান্তি। জেগে ওঠে তার ভেতরের মিস পারফেক্ট। তাই সে প্রথমে আয়না পরিষ্কার করে ঘষে ঘষে। পেছনে তাকিয়ে দেখে সম্পূর্ণ রুমের অবস্থা কাহিল। তাই তার মাথায় এটা নেই যে সে নিজের রুমে না, বরং অন্য কারো রুমে আছে। সে তার ওড়না কোমরে বেঁধে লেগে পড়ে রোহিতের রুম পরিষ্কার করতে। সম্পূর্ণ রুম খুব যত্ন সহকারে লাবণ্য পরিষ্কার করে। তারপর তার ভেতরে শান্তি এলে সে সেখান থেকে চলে যায়। এরপর রোহিত তার বেডরুম থেকে এসে দেখে সে নিজেই নিজের বাসাকে চিনতে পারছে না, এতটাই ক্লিন করে গিয়েছে লাবণ্য। প্রত্যেকটা জিনিস তার প্রপার জায়গায় গোছানো আছে। রোহিত তো এতে মারাত্মক ইমপ্রেস হয়ে যায়। অন্যদিকে ইন্দুকে থেরাপিস্ট বলে, লাবণ্যর এই কন্ডিশন বাড়তে বাড়তে আরো ভয়ঙ্কর হবে দিন দিন। সে এখন যে কোনো জিনিসকে দেখলেই সেটাকে পারফেক্ট করতে জান প্রাণ দিয়ে লেগে পড়ে। সে চায় তার হাতের কন্ট্রোলে সব কিছু থাকবে, এখন সেটা হোক একটা দাগ অথবা অন্য কিছু। ক্লিনিং ব্যাপারটা খারাপ না, কিন্তু যে ক্লিনিং ব্যাপারটা লাবণ্যর মধ্যে আছে সেটা কোনো স্বাভাবিক বিষয় নয়। আমরা সাধারণত নিজের রুম বাড়ি পরিষ্কার করতে চাই, কিন্তু লাবণ্যর ক্ষেত্রে এটা ঠিক উল্টো। সে দুনিয়ার যে কোনো জায়গায় থাক আর যে কোনো রকমের অপরিষ্কার জিনিস থাক, সে সেটাকে আনন্দের সাথে ক্লিন করবে, কারণ ক্লিনিং তাকে মানসিক শান্তি দেয়। আর এটা দিন দিন আরো বেড়ে যাবে। সে ক্লিনিং এর প্রতি আরো বেশি অবসেসড হয়ে যাবে। তো এই বিষয়গুলো নিয়েই ইন্দুর সাথে থেরাপিস্ট ডিটেইলসে কথা বলে। এদিকে জ্যোতি একটা গানের অডিশনে আসে, কিন্তু সে ঠিকমতো গাইতে পারছিল না। এত মানুষ দেখেই হয়তো সে ভয় পেয়ে যায়। বাইরে এসে সে তার ভাইকে বলে, আমি পারিনি, এই বলে সে ড্রিঙ্ক করে। তখন তার ভাই তাকে বলে, তুমি এখন একটা গান গাও, একদম ফিল নিয়ে। তারপর জ্যোতি এমনিতেই গান গায় আর অসাধারণ কণ্ঠে সেই গানটা গায়, আর এইটা তার ভাই ভিডিও করে রাখে। এদিকে লাবণ্যকে ইন্দু অনেক বকাবকি করে, কারণ সে একজন অপরিচিত মানুষের বাসা পরিষ্কার করেছে। ইন্দু বলে, তুমি হায়দ্রাবাদে গিয়েছিলে প্রজেক্ট করতে, আর ওখানে গিয়ে হয়ে গেলে কাজের লোক। মানুষের বাসায় বাসায় যাও আর তাদের বাসাকে ক্লিন করে ঝকঝকে করে আসো। খুব ভালো কাজ করছো তুমি, তাই না? লাবণ্য বলে, আমি ইচ্ছে করে করিনি, জ্যোতি বলেছিল তাই গিয়েছি, আর গিয়ে এত নোংরা দেখে আর থাকতে পারিনি। তবে আমি নেক্সট টাইম আর এমন করব না। ইন্দু বলে, হ্যাঁ, মনে থাকে যেন। এইদিকে জ্যোতি আবারও কল করে আর রিকোয়েস্ট করে সে আসতে পারবে না, কারণ তাদের পাশের বাড়িতে করোনা ধরা পড়েছে, তাই তারাও বাইরে যেতে পারবে না। এখন যদি লাবণ্য আবারও রোহিতকে বলে আসে যে সে আসতে পারবে না, তাহলে খুব ভালো হতো। লাবণ্য বলে, আমি আর পারবো না যেতে, আগের বার গিয়েই অনেক হয়েছে। জ্যোতি বলে, ম্যাডাম, আমার জন্য এই লাস্ট বার। আসলে রোহিত স্যারের মা খুব খিটখিটে মেজাজের মানুষ। আমি যদি 2 দিন না বলে কাজের ছুটি নেই, তাহলে সে আমাকে কাজ থেকেই বের করে দিবে। তাই ম্যাডাম প্লিজ এই হেল্পটা করুন। এরপর আর কি, বেচারি তাকে না করতে পারে না আর চলে আসে রোহিতের বাসায়। এসেই দরজা নক করলে রোহিত দরজা খোলে। তখন সে জানায় যে জ্যোতি আসতে পারবে না। রোহিত তখন বলে, ঠিক আছে, তুমি তোমার কাজ করো এসে। লাবণ্য বলে, আমার আপনাকে কিছু বলার আছে। আর এই রুম এমন নোংরা করে কেন রেখেছেন? কালই তো পরিষ্কার করে গেলাম। রোহিত বলে, আমার অ্যাপার্টমেন্টে আমি কি করব না করব সেটা তোমাকে জিজ্ঞেস করব? তুমি তোমার কাজ করে বিদায় হও। লাবণ্য বলে, দেখুন, আমি কোনো কাজের মেয়ে না। জ্যোতি আমার বাসায় খাবার রান্না করে, সে অসুস্থ, তাই আমাকে রিকোয়েস্ট করেছিল আপনাকে এসে বলতে। রোহিত বলে, তাহলে তুমি গতকাল আমার রুম কেন পরিষ্কার করলে? লাবণ্য বলে, আসলে রুমটা খুব নোংরা হয়েছিল, তাই
আর কি ভাবলাম করে দেই। রোহিত বলে, আজব মেয়ে তো, তাই বলে তুমি অচেনা মানুষের বাসাও পরিষ্কার করে ফেলবে? মাথায় সমস্যা আছে? লাবণ্য বলে, আমি জানি এটা খুবই অদ্ভুত একটা বিষয়। রোহিত বলে, মারাত্মক অদ্ভুত। এই শোনো, এমন না তো যে তুমি চুরি করতে এসেছিলে? আগে দেখতে হবে আমার বাসা থেকে কিছু চুরি হয়েছে কিনা। তখন রোহিত চোর চোর বলে চেঁচিয়ে ওঠে, আর লাবণ্য দেখে এটা আসলে ছিল তার কল্পনা। তাই লাবণ্য আর ভয়ে সত্যি সত্যি রোহিতকে বলে না যে সে কাজের মেয়ে নয়, চুপচাপ কাজে লেগে পড়ে। রোহিতকে তার অফিস থেকে কল করে বলা হয় মিটিং আছে, তাই জুম লাইভে আসতে। তখন রোহিত তার ল্যাপটপ খুঁজে পায় না, আর সে ভাবে হয়তো কাজের মেয়েটা চুরি করে নিয়ে গেছে। তাই সে নিচে সিরুকে কল করে আর বলে তার ল্যাপটপ চুরি হয়েছে, কাজের মেয়ে নিয়ে গিয়েছে। তবে তখন রোহিত লাবণ্যকে মাস্ক ছাড়া দেখে ফিদা হয়ে যায় আর কল কেটে দেয়। লাবণ্য বলে, আপনার ল্যাপটপ আমি ওইখানে রেখেছি গুছিয়ে, আর আমি চোর না। রোহিত তখন লজ্জা পায় তার এই আচরণে, সে তার জন্য সরিও বলে। রোহিত বলে, আসলে আমার এই ঘর কখনো এতটা গোছানো থাকে না, সেই জন্যই আর কি কিছু খুঁজে পাচ্ছিলাম না। আর যদি কাজ উপর উপর করেই চলে যায়, তবে ধন্যবাদ এত সুন্দর করে আমার ঘর গুছিয়ে দেওয়ার জন্য। আমার নাম রোহিত, আর তোমার? লাবণ্য বলে, আমার নাম লক্ষ্মী। এই বলে সে লিফটে করে তার বাসায় চলে আসে, আর রোহিত লক্ষ্মী লক্ষ্মী করে ফিদা হয়ে যায়। এদিকে রোহিতের মা রোহিতের জন্য মেয়ে দেখা শুরু করে। পণ্ডিত বলে, আজকালের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব রোহিতকে বিয়ে দিয়ে দাও, কারণ তার রাশি ভালো যাচ্ছে না। এরপর লাবণ্য আসে পরের দিন আবার কাজ করতে। রোহিত আগে থেকেই ভাব নিয়ে বসে থাকে চেয়ারে, কিন্তু লাবণ্য কিছু না খাওয়াতে একটু মাথাটা ঘুরে যায়। রোহিত বলে, ঠিক আছে তুমি লক্ষ্মী? লাবণ্য বলে, হ্যাঁ, আসলে আমার খাওয়া হয়নি তো, তাই সেই জন্য একটু মাথা ঘুরিয়ে উঠেছিল। রোহিত বলে, খাওয়া হয়নি নাকি খাবার পাওনি? আসলে আমি জানি তোমার কাছে খাবার খাওয়ার মতো টাকা নেই, আর আমিও কেমন মানুষ দেখো, তোমাকে টাকা না দিয়েই কাজ করাচ্ছি। আম সরি লক্ষ্মী, আমি জানি তোমার আত্মসম্মান আছে, তোমার টাকার দরকার পড়লেও তুমি বলবে না, কিন্তু আমার খারাপ লাগছে, কারণ এটা আমার আগেই করা উচিত ছিল। লাবণ্য তার এইসব কথায় শুধু হ্যাঁতে হ্যাঁ মিলায়। তারপর তারা একসাথে অনেক সময় কাটাতে শুরু করে, আর লাবণ্য প্রতিদিনই কাজে আসতে থাকে। দেখা যায় রোহিত গুগলে সার্চ করে যে নিজের বাড়ির কাজের মেয়ের প্রেমে পড়াটা কি ঠিক হবে। বুঝুন এইবার সে কতটা পছন্দ করে ফেলেছে লাবণ্যকে। এইদিকে জ্যোতি অনেকবার চেষ্টা করে আসার, কিন্তু তাকে পুলিশ আটকে দেয়। তাই সে লাবণ্যকে কল করে বলে, ম্যাডাম এখানে অনেক পুলিশের পাহারা, তাই আর কয়টা দিন ম্যানেজ করে নিন, আমি আসছি। জ্যোতি তো আর জানে না লাবণ্য কিভাবে কি ম্যানেজ করছে। তারপর সে রেগুলার রোহিতের বাসায় কাজে যায়। রোহিত তাকে এখন খাবার রান্না করে খাওয়ায়, তাও পেট ভরে। ধীরে ধীরে রোহিতকে সেও পছন্দ করতে শুরু করে। তার মিষ্টি মিষ্টি কথায় লাবণ্য প্রেমে পড়ে যায় তার। এরপর লাবণ্য এইসব কথা যখন ইন্দুকে জানায়, তখন ইন্দু বলে, তুমি না বলেছিলে আর কখনোই ওইদিকে যাবে না, তাহলে এই সব কি? এখন তো তুমি বারবার যাচ্ছ, রেগুলার যাচ্ছ। এক কথায় বলতে গেলে ওই রোহিতের বাসার মেইড হয়ে গিয়েছ। তুমি একজন শিক্ষিত মেয়ে হয়ে এইসব করে বেড়াচ্ছ, মানুষের বাসা পরিষ্কার করছো, তাও ওই নোংরা লোকের। লাবণ্য বলে, ইন্দু সে নোংরা না, তাকে এইসব নামে ডাকবি না, তার নাম রোহিত। ইন্দু বলে, ও আচ্ছা, তা আপনার রোহিত স্যার কি করেন? লাবণ্য তখন বলে, আসলে আমারই ভুল হয়েছে, আমার উচিত হয়নি তাকে মিথ্যা বলা। এখন আর কিছুই করার নেই, যতদিন না জ্যোতি আসছে আমাকে এইভাবেই কাজে যেতে হবে, কারণ এখন সত্যি বললে সে যদি আমাকে ভুল বোঝে। যাই হোক, তো এর পরের দিন লাবণ্য কাজে আসলে তার হাতে দামি মোবাইল দেখে রোহিত বলে, খুব সুন্দর মোবাইল। লাবণ্য বলে, আরে এটা আমার না, আমি এক জায়গায় কাজ করতাম, সেখান থেকে পেয়েছি। রোহিত বলে, আমি ভাবছি আমি জ্যোতিকে কাজ থেকে বিদায় করব আর তোমাকে পার্মানেন্ট করব। এখন থেকে তুমি সব সময় এখানেই কাজ করবে, কারণ তোমার মতো জ্যোতি কখনোই ঘর পরিষ্কার করে রাখে না, আর আমি জীবনেও আগে এত ক্লিন দেখিনি আমার রুম। লাবণ্য বলে, কিন্তু আমি না, আমি কি করে কি করব? রোহিত বলে, আরে আমি তোমাকে জ্যোতির থেকে 500 বেশি দিব। লাবণ্য বলে, না, কিন্তু জ্যোতির কি হবে? রোহিত বলে, বুঝতে পেরেছি, তুমি ভাবছো তুমি এখানে জ্যোতির বদলে এসে এখন তারই জব নিয়ে নিলে জ্যোতি তোমার উপর তাই রেগে যাবে। হ্যাঁ, এটাও ঠিক ভেবেছো, কিন্তু এক কাজ করা যেতে পারে, আমি আর তুমি আমাদের মধ্যে কেউই জ্যোতিকে এই ব্যাপারে কিছুই বলবো না। তাহলে ঠিক আছে, তুমি আমার এখানেই কাজ করবে তো? লাবণ্য তখন আর কি বলবে, সে তো এখন সম্পূর্ণ ফেসে গিয়েছে। এদিকে জ্যোতি পুলিশকে ফাঁকি দিয়ে চলে আসে রোহিতের বাসায়। এসে বলে, অনেকদিন পর মনে হলো জেল থেকে আসলাম। জ্যোতি রোহিতের ঘর দেখে বলে, বাহ রোহিত স্যার,
অনেক পরিবর্তন। আমি আপনার এখানে 1 বছর ধরে কাজ করছি, কিন্তু এত পরিষ্কার গুছানো কখনো দেখিনি। আপনার কাপড় খোঁজা মানে আমার কাছে লুকোচুরির মতো ছিল। রোহিত বলে, আমার তোকে কিছু বলার ছিল। আমি আসলে একটা স্বপ্ন দেখেছি। আমার মন আমাকে বলল, সবসময় মানুষের উপর নির্ভর করে চলার কি কোনো মানে আছে? আমি তারপর থেকে সিদ্ধান্ত নেই আমি সব একা করব। তার জন্য দরকার হলে জ্যোতিকে আমি কাজ থেকে বের করে দিব। জ্যোতি বলে, আপনার আর আপনার মনের ঝগড়ার জন্য আমার চাকরি কেন ছাড়বো? আপনি রোহিত স্যার ভালোই মজা করতে পারেন। রোহিত বলে, না জ্যোতি, আমি সিরিয়াস। আজ থেকে আমি আমার কাজ একাই করব। জ্যোতি বলে, আপনি শিওর? রোহিত তাকে এই মাসের টাকা দিয়ে বলে, এই টাকাটা রাখ আর অন্য জায়গায় কাজ খুঁজে নিস। বেচারি এরপর বাড়ি এসে মন খারাপ করে বসে থাকে। তার ভাই এসে বলে, কি হয়েছে দিদি তোর? জ্যোতি বলে, কি আর হবে, রোহিত আছে না, সে আমাকে আজ হঠাৎ করেই কাজ থেকে বের করে দিয়েছে। বলে কি না আজ থেকে সে একাই কাজ করবে। জ্যোতির ভাই বলে, এইভাবে আগে থেকে না বলে কি করে কাজ থেকে সে বের করতে পারে? জ্যোতি বলে, টাকার সামনে সব সম্ভব। এরা হচ্ছে বড়লোক মানুষ, তারা সব পারে। যখন ইচ্ছা কাজে নিবে, যখন ইচ্ছা কাজ থেকে বের করবে। আমাদের জীবন তাদের সামনে কিছুই না, একটা হাসি মজার মাধ্যম ছাড়া আমরা কিছুই না তাদের কাছে। তাই ভাই, অনেক টাকার প্রয়োজন জীবনে, প্রচুর টাকা চাই। এদিকে লাবণ্য তার মিটিং এর মধ্যে আজ একটা বাঁচার লোককে পেয়ে যায়। তাই কোনো মতে সেখান থেকে ছাড়া পায় আর তার বাবাকে কল করে কিছুক্ষণ কথা বলে নেয়। তার বাবার আচরণে মনে হচ্ছিল তার বাবা তার কাছ থেকে কিছু একটা লুকিয়ে রাখছেন। অন্যদিকে জ্যোতিকে তার ভাই বুদ্ধি দিচ্ছিল যে কি করে বড়লোক হওয়া যায়, কিন্তু সবগুলো বুদ্ধিই ছিল বোকা বোকা। তখন জ্যোতিকে কল করে রোহিতের মা। তাকে জিজ্ঞেস করে বলে, আমি রোহিতের সম্পর্কে কিছু জানতে চাই। তুমি তো তার ওখানে কাজ করো, সেই জন্য আমি জানতে চাই রোহিতের বাসায় কোনো মেয়ে আসে কিনা। জ্যোতি তার উত্তর দিবে সেই সময় তার ভাই এসে বলে, আমার দিদি সব উত্তর দিবে, তবে তার আগে পেমেন্টটা সেটা রেডি আছে তো? রোহিতের মা বলে, হ্যাঁ রেডি আছে, দিচ্ছি। এরপর কল কেটে জ্যোতিকে তার ভাই বলে, টাকা ইনকাম করতে কোনো আলাদা সার্টিফিকেটের দরকার নেই, বুদ্ধি থাকলেই টাকা ইনকাম করা যায়। যাই হোক, এদিকে আমরা লাবণ্যকে আবারও দেখতে পাই। সে রোহিতের বাসায় কাজে এসেছে। রোহিত লাবণ্যকে বলে, লাক্ষ্মী, আমি আজ লাঞ্চ বানাবো দুজনের জন্যই, তুমি আসবে খেতে? লাবণ্য বলে, না আমার কাজ আছে। রোহিত বলে, আসলে আজ আমার জন্মদিন ছিল আর এই কোভিডের জন্য কেউ আসতেও পারছে না। তো এই কথা শুনে লাবণ্য আর কি করবে, সে তার সাথে খেতে রাজি হয়ে যায়। লাবণ্য তারপর বলে, এত মজার মজার রান্না করা কোথা থেকে শিখলে তুমি? মায়ের থেকে? রোহিত বলে, আরে না, আমার মা লবণের জায়গাতে চিনি দেন, এতই বাজে টেস্ট। লাবণ্য এরপর রোহিতকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার কাজে হ্যাপি? রোহিত বলে, হ্যাঁ, কারণ এখানে একটা বস আছে যার সাথে যেমন খুশি তেমন কথা বলি আর নিজের ইচ্ছা মতো কাজ করার স্বাধীনতাও আছে। তবে আমাকে কেউ রান্না বান্নার কাজ দিলেও খুশিটা কম হব না। রোহিত তখন বলে, তোমার কি ভাল লাগে? লাবণ্য বলে, আমার ছুটির দিনে দিদার বাড়ির কথা খুব মনে পড়ে আর সেখানের আমের আচার। রোহিত তখন লাবণ্যকে দেখে দেখে শুধু স্মাইলি করছিল। এদিকে জ্যোতির গাওয়া গানটা একটা লোক শুনছিল। তখন আরেকজন এসে বলে, গানটা তো সুন্দর গাইছে, কোন মুভির গান? লোকটা বলে, জানি না ভাই, আমার বন্ধু আমাকে দিয়েছে আর এটা কোনো মুভির গান না। আমি প্রথমে ভেবেছিলাম এটা একটা ফানি রিলস, পরে দেখলাম গানটা এই মেয়ে খারাপ গায়নি, অনেক সুন্দর হয়েছে। এরপর সে বলে, তাহলে আমাকে শেয়ার করতো। এদিকে জ্যোতিকে তার পাওনাদার কল করে আর তাকে অনেক কথা শোনায়, আর এই মাসে পাওনার টাকা না দিলে ব্যাপারটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এইসব বলে সে হুমকিও দেয়। তারপর লাবণ্যর সাথে কথা হলে সে তাকে বলে, কি হয়েছে জ্যোতি, সব ঠিক আছে? জ্যোতি বলে, আসলে পাওনাদার কল করেছে, এই মাসেই টাকা দিতে হবে, কিন্তু রোহিত স্যার আমাকে কাজ থেকে বের করে দিয়েছে, এজন্য আমি সমস্যায় পড়ে গিয়েছি। লাবণ্য বলে, আমি কি তোমাকে বেতন দিব? লকডাউনের জন্য তোমারও সমস্যা হচ্ছে। জ্যোতি বলে, ধন্যবাদ ম্যাডাম, তবে যখন আমার বেশি প্রয়োজন হবে আমি নিয়ে নিব, আর এখন আমি নতুন আর একটা কাজ শুরু করেছি, তাই আসি ম্যাডাম। লাবণ্য বলে, হ্যাঁ আসো, আর দরকারে যে কোনো সময় আমাকে মনে করবে। এদিকে জ্যোতি এসে তার ভাই আর শ্রীনুকে বলে, আমাদেরকে রোহিত স্যারের উপর নজর রাখতে হবে, তাহলেই আমরা সেই মেয়ে সম্পর্কে জানতে পারবো আর রোহিত স্যারের মাকে সেই ব্যাপারে ইনফরমেশন দিতে পারবো। এরপর রোহিত যখন অ্যাপার্টমেন্ট থেকে লুকিয়ে বের হয় তখন জ্যোতিকে সব খবর দেয় শ্রীনু যে সে কখন কোথায় যাচ্ছে। আসলে এখানে রোহিত পুলিশকে লুকিয়ে বাইরে যাচ্ছিল, কারণ শহরে লকডাউন চলছে আর তারা ভাবে হয়তো কোনো মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে রোহিত। এরপর রোহিতকে ফলো করতে করতে তারা চলে আসে একটা রেস্টুরেন্টে, যেখানে রোহিত একজন বয়স্ক মহিলার সাথে কথা বলছিল। সে আচার বানাবে বলে, ওই যে লাবণ্য বলেছে সে তার দিদার আচার মিস করে, তাই এই লকডাউনের মধ্যে রিস্ক নিয়ে সে বেরিয়ে পড়ে আচার বানানো শিখতে।
বাইরে থেকে জ্যোতিরা সবকিছু শোনে যে একটা মেয়ের জন্য রোহিত এখানে চলে এসেছে। রাতে এই ইনফরমেশন রোহিতের মাকে দিয়ে দেয় সে, আর বলে আপনি ঠিক বলেছেন ম্যাডাম, রোহিত স্যারের লাভ স্টোরি শুরু হয়েছে। রোহিতের মা তো একদমই শকড যে সত্যি সত্যি তার ছেলে প্রেম করছে শুনে। তো জ্যোতির ভাই কার্তিক জ্যোতিকে শিখিয়ে দেয় টাকার কথা বলতে। জ্যোতি বলে ম্যাডাম আমার টাকাটা। রোহিতের মা বলে টাকা? এখনো তো তেমন কোনো ইনফরমেশনই দিতে পারোনি। জ্যোতি বলে ম্যাডাম এটা অনেক কষ্টের কাজ। রোহিতের মা বলে আচ্ছা এখন আমি 1 মাসের পেমেন্ট করছি, তুমি আমাকে 1 সপ্তাহের মধ্যে জানাও ওই মেয়েটাকে। জ্যোতি বলে আমি কি করে বুঝবো? কার্তিক মোবাইল নিয়ে বলে ম্যাডাম আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা ঠিক বের করে নিব কে ওই মেয়েটা। এরপর এদিকে দেখা যায় লাবণ্য তার বাবাকে কল করে, কিন্তু তার বাবা তাকে লুকায় যে সে কোথায় আছে এখন। লাবণ্য বলে বাবা তোমার পেছনের রুমটা একটু আলাদা লাগছে, তুমি কোথায় বলো তো? কিন্তু লাবণ্যর বাবা বলে আরে এত কিছু নিয়ে ভেবো না তো। লাবণ্য বলে আচ্ছা বাবা একটা সত্যি কথা বলবে, প্রমিস? তার বাবা তখন কিছু বলার আগেই কল কেটে দেয়, কারণ সামনের বাসায় ফায়ার অ্যালার্ট হয়। সবাই দৌড়ে গিয়ে নক করে আর দরজা খুলে রাজলক্ষ্মী। সে বলে আমার বাড়ি আমি সামলে নিব, আপনারা কোভিড মেইনটেইন করে চলুন। মাস্ক ছাড়া চলে আসলেন কি করে? এখানে কিছুই হয়নি, সব ঠিক আছে। তারপর সবাই চলে যায় আর আমরা দেখি গোকুল তো এখানে রাজলক্ষ্মীর কাছে। আসলে এদের দুজনের মধ্যে রিলেশনশিপ আছে আর তার বাবা এখানে সময় কাটাতে আছেন, যেটা লাবণ্য জানেই না। তারপর দৃশ্য পরিবর্তন হয় পাস্টে, আর আমরা এখন রাজলক্ষ্মী আর গোকুলের লাভ স্টোরিটা দেখব। গোকুল কাজের জন্য একবার হায়দ্রাবাদে আসে আর তখন হঠাৎ করেই তার দেখা হয় রাজলক্ষ্মীর সাথে। সেখান থেকেই প্রথম পরিচয়। রাজলক্ষ্মী এই অ্যাপার্টমেন্টের প্রেসিডেন্ট হয় আর গোকুল ছিল এই অ্যাপার্টমেন্টের আর্কিটেক্ট। তারপর এইভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়। একদিন যখন হঠাৎ করেই সে শুনতে পায় যে লাবণ্য এখানে, তখন সে অনেকটাই টেনশনে পড়ে যায়। রাজলক্ষ্মী তখন তাকে বুদ্ধি দেয় যে লাবণ্যর জন্মদিনে তুমি তার কাছে যাবে, যেন তার মনে হয় তুমি মুম্বাই থেকেই এখানে এসেছো। তবে সেদিন রাতে যখন গোকুল তার মেয়েকে বলছিল সে অবশ্যই আসবে তার মেয়ের জন্মদিনে, ওই সময় লকডাউন ঘোষণা করা হয় আর গোকুলকেও থেকে যেতে হয় ওই অ্যাপার্টমেন্টে রাজলক্ষ্মীর সাথে। 1 মাস পর যখন তারা রান্না করছিল তখন রাজলক্ষ্মী ভুলে রান্নাঘরেই খাবার রেখে দেয়, যার ফলে ফায়ার অ্যালার্ট হয় আর মানুষজন দৌড়ে আসে। এরপর দৃশ্য আসে বর্তমানে, যেখানে রোহিতের গার্লফ্রেন্ড কে সেটা বের করার মিশন চলছে। তারা সিদ্ধান্ত নেয় অ্যাপার্টমেন্টের সব মেয়েদের উপর নজর রাখতে হবে। এদিকে রোহিতের মা কলে বলে আরে তোর শার্টটা তো সুন্দর, তুই কি বাসায়ও সুন্দর সুন্দর শার্ট পরে থাকিস? রোহিত বলে না মানে যদি হঠাৎ করে মিটিং এর কল আসে তাই আর কি। তখন তার মা আর কথা বলে না, সে শুধু তারা নামের একটা মেয়েকে ভিডিও কলে অ্যাড করে চলে যায়। তারপর রোহিত আর তারা কথা বলে। তখন রোহিত বলে এতদিন এইসবে ইগনোর করেও পারলাম না। তারা বলে আমিও, আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমরা যেহেতু কেউই চাই না এখন বিয়ে করতে, তাই আমরা এভাবে মাঝে মাঝে কথা বলবো করোনা শেষ হওয়া পর্যন্ত। যদি আমরা কথা বলি তাহলে আমাদের পরিবারের মানুষ আর অন্য কাউকে দেখতে বলবে না, আর আমি করোনার পরে ব্যাঙ্গালোরে চলে যাব। ঠিক আছে না? রোহিতের কাছেও এই আইডিয়াটা ভালো লাগে। তারপর তারা বলে তোমরা ছেলেরাই ভালো, মেকআপ করতে হয় না, জুয়েলারি পরতে হয় না। রোহিত বলে তোমার এইসব পরারও দরকার নেই, তুমি তো এমনিতেই অনেক সুন্দর। এইসব কথা বাইরে থেকে লাবণ্য শুনে খুব জেলাস ফিল করে। রোহিত এরপর বাইরে আসলে রেগে বলে রান্নাঘরে কিছু বসিয়েছিলে, সেটা জ্বলছে। তারপর রোহিত দৌড়ে সেটা অফ করে আর বলে তুমিও তো এটা বন্ধ করতে পারতে। লাবণ্য বলে আমি আসছি। রোহিত বলে আরে আরে দাঁড়াও, কলের চক্করে আসল জিনিসটাই ভুলে গিয়েছিলাম। তারপর রোহিত আমলকির আচার আনে আর লাবণ্যের বলা কথাটা রিপিট করে যে আমাকে যারা চেনে তারা আমার সম্পর্কে 2টি বিষয় জানে, 1 আমি পরিষ্কার থাকতে পছন্দ করি, আর 2 আমার আমলকির আচার খুব ভালো লাগে। এই কথা বলে রোহিত লাবণ্যকে আমলকির আচার দেয়। লাবণ্য তো আচার দেখে মারাত্মক খুশি হয়ে যায়। এদিকে রাতে রোহিতের মা শ্রীদেবী কল করে আর বলে রোহিত আমার বলা মেয়ের সাথে কথা বলতে রাজি হয়েছে, তার মানে তোর বলা মেয়েটার সাথে তার তেমন কিছুই নেই। জ্যোতি বলে না ম্যাডাম, আমার খবর একদম সত্যি। শ্রীদেবী বলে আমি আরো কনফিউজড হওয়ার আগে তোরা ওই মেয়েকে খুঁজে বের কর। তারপর জ্যোতি বলে কার্তিক আমাদের খুব তাড়াতাড়ি কিছু করতে হবে, তার জন্য আমাদেরকে রোহিত স্যারের রুম তল্লাশি করতে হবে। কার্তিক বলে আমার মাথায় এই নিয়ে একটা আইডিয়া আছে, চলো। এরপর তারা ভাই বোন চলে আসে অ্যাপার্টমেন্টে আর পানি লিকেজের কথা বলে কার্তিক রোহিতের বাসায় ঢুকে, সাথে লুকিয়ে লুকিয়ে জ্যোতিও ওই ভিতরে চলে যায়। তারপর কার্তিক রোহিতের বাসা থেকে বেরিয়ে গেলেও জ্যোতি ওখানেই আটকে যায়। রোহিত তখন আয়নার সামনে দাঁড়িয়ে
একা একাই বলতে থাকে, জানি তুই মেয়েটাকে পছন্দ করিস, আর এটাও জানি মেয়েটা আমার বাড়ির কাজের মেয়ে। না না, আমি তাকে কাজের মেয়ে ভাবি না, আমি তাকে আমার টিম ভাবি। সে আমার সাথে আমার টিমে কাজ করে। এক কাজ করা যায়, মেয়েটাকে বলেই দেখ তোকে সে ভালোবাসে কিনা। তো এই সব কথা তো জ্যোতি শুনে শুধু শকটি হচ্ছিল। তারপর দেখা যায় লক্ষ্মী আসে, আর রোহিত বলে, যাক তুমি এসেছো। একটু আগে একজন এসেছিল, কি সব আজে বাজে কথা বলল যে এখানে নাকি লিকেজ হয়েছে। এদিকে জ্যোতি অনেক চেষ্টা করেও লাবণ্যর মুখটা দেখতে পায় না, শুধু তার পেছনটা দেখে। তারপর তাকে সেখান থেকে বেরিয়ে যেতে হয়। এরপর সে কোনো মতে বাইরে এসে কার্তিক আর ওয়াচম্যানকে বলে, আমার মনে হচ্ছে রোহিত স্যার নিজেরই কাজের মেয়ের প্রেমে পড়েছেন, আমি তো নিজের কানেই শুনলাম। কার্তিক বলে, তাহলে চলো এই খবর তার মা শ্রীদেবীকে দেই। জ্যোতি বলে, আগে আমাদেরকে বের করতে হবে যে এই লক্ষ্মীটাকে, আর সে আমার অনুপস্থিতিতে কি করে এখানে আসলো। শ্রেণু বলে, এই গল্পের সবচেয়ে বড় টুইস্টই হচ্ছে এইটা, কারণ এই সম্পূর্ণ অ্যাপার্টমেন্টে লক্ষ্মী নামের কোনো কাজের মেয়েই নেই। জ্যোতি বলে, তুমি এত নিশ্চিত কি করে? শ্রেণু বলে, কারণ আমি এখানকার ওয়াচম্যান, তাই আমিই তো জানবো কে এখানে আসে আর কে যায়। তারপর রাজলক্ষ্মী বাইরে যায়। এই সুযোগে গোকুলও বেরিয়ে পড়ে। সে লুকিয়ে লুকিয়ে বের হয়, কারণ তার অনেক ড্রিঙ্ক পড়ে আছে লাবণ্যর রুমে। অন্যদিকে লাবণ্যকে ধরার জন্য 3 জায়গায় তারা 3 জন বসে আছে। লাবণ্যকে গোকুল কল করে মিথ্যা বলে যে নিচে একটা পার্সেল আছে, আমি ভুলে মুম্বাইয়ের ঠিকানা না দিয়ে হায়দ্রাবাদের ঠিকানা দিয়েছি, তাই তুমি প্লিজ একটু রিসিভ করবে। লাবণ্য বলে, ঠিক আছে। এরপর লাবণ্য লুকিয়ে আগে নিচে যায় তার বাবার বলা পার্সেলের জন্য। এদিকে তার বাবা আসে তার রুমে মদের বোতল নিতে। লাবণ্য তখন কল করে বলে, বাবা এখানে তো কোনো পার্সেল আসেনি, তুমি কি বললে? গোকুল তখন বলে, ও আসেনি, তাহলে হয়তো আমি ভুল করেছি, থাক তুমি চলে আসো। তখন লাবণ্যকে রোহিত কল করে আর বলে, তুমি কবে আসবে লক্ষ্মী? লাবণ্য বলে, হ্যাঁ হ্যাঁ আসছি, আমি এখনই আসছি। এরপর লাবণ্য উপরে যায় আর তখন দেখে সেখানে পাহারায় আছে জ্যোতি। তাই লাবণ্য ওখান থেকে নিচে নেমে আসে, আর তখন তাকে কার্তিক দেখে ফেলে, আর তাকে দেখেই সে লক্ষ্মী বলে ডাক দেয়। আর লাবণ্য তখন তার ডাকে দাঁড়িয়ে পড়াতে কার্তিক বুঝতে পারে এটাই তাহলে লক্ষ্মী, তাই সে তার পেছনে দৌড়াতে থাকে। আর লাবণ্য সেখান থেকে পালিয়ে সি ব্লকের দিকে যায়। কার্তিক তখন জ্যোতিকে কল করে আর বলে, দিদি আমি একটু আগেই লক্ষ্মীকে যেতে দেখেছি সি ব্লকের দিকে। এরপর একদিকে গোকুল তার মদের বোতল নিয়ে লুকিয়ে বের হয়, আর অন্যদিকে রাজলক্ষ্মী আসে, আর এইদিকে লাবণ্যকে জ্যোতি দৌড়াতে থাকে। লাবণ্য মনে মনে বলে, শেষ, আমাকে এবার এরা দেখেই নিবে, এখন যে আমি কি করব, আজ আমার সব মান সম্মান শেষ হয়ে যাবে। কিন্তু লাবণ্য একটু দ্রুত এসে তার রুমে চলে যায়, তাই জ্যোতি আর তাকে খুঁজেই পায় না। কার্তিক তখন কল করে জিজ্ঞেস করে, কি রে দিদি, পেলি লক্ষ্মীকে? জ্যোতি বলে, না রে, একদম সিনেমার মতো শেষ মুহূর্তে কোথায় যেন হারিয়ে গেল। তখনই লাবণ্য দরজা খোলে আর একদম নর্মাল হয়ে জ্যোতিকে জিজ্ঞেস করে, আরে তুমি এখানে? আমি একটা শব্দ শুনে দরজা খুললাম, তুমি দৌড়াচ্ছিলে কেন? জ্যোতি বলে, না ওই লক্ষ্মী। লাবণ্য বলে, কে লক্ষ্মী? সিকিউরিটি গার্ডকে বলবো? জ্যোতি বলে, না ম্যাডাম, হয়তো আমারই ভুল, মাঝে মাঝে আমার সাথে কেন যেন এমন হয়। আচ্ছা চলুন, আমার রান্না করতে হবে। লাবণ্য বলে, হ্যাঁ চলো, আমারও খিদা পেয়েছে। আসলে কার্তিকের কথাগুলো ফোনে শুনে নেয় লাবণ্য যে তারা লক্ষ্মীকেই খুঁজছে। লাবণ্য তাই আরো বেশি করে জ্যোতিকে জিজ্ঞেস করে যে কে এই লক্ষ্মী। জ্যোতি বলে, আমি আপনাকে একটা সিক্রেট বলছি, আপনি কাউকে বলবেন না, প্রমিস করুন। লাবণ্য বলে, প্রমিস, কাউকেই বলবো না, বলো আমাকে। জ্যোতি বলে, আমি যে রোহিত স্যারের বাসায় কাজ করতাম সেখানে এখন লক্ষ্মী নামের একটা মেয়ে কাজ করে, আর তার জন্যই আমার কাজটা চলে গিয়েছে। এখন রোহিত স্যারও তাকে পছন্দ করেন। লাবণ্য বলে, তুমি লক্ষ্মীকে দেখেছো? জ্যোতি বলে, না, কি করে দেখবো, সে তো চোরের মতো আসে আর যায়, রেজিস্টার করেও আসে না, আর আমি তার সাথে সেধে কথা বলি না যে আমাকে পাত্তা দেয় না, তাই আমি রোহিত স্যারকেও আর কিছুই বলিনি। এখন লক্ষ্মীকে ধরার জন্য টাকা পাচ্ছি, তাই কাজে আছি আমি। লাবণ্য বলে, এই কাজের জন্য কেউ তোমাকে টাকাও দিচ্ছে? জ্যোতি বলে, হ্যাঁ, আর এটা অন্য কেউ নয়, রোহিত স্যারের মা শ্রীদেবী। উনার সন্দেহ হচ্ছিল উনার ছেলে হয়তো কোনো মেয়ের প্রেমে পড়েছেন, তাই আমাকে এই সঠিক খবরটা নিতে পাঠান, আর রোহিত স্যার মেয়েটাকে ভালোবাসে। লাবণ্য বলে, তুমি কি করে জানো? সে তখন বলে, আরে ম্যাডাম, আমরা তো রোহিত স্যারের উপর নজর রাখতাম, তো দেখেছি কি করে তিনি দেয়াল টপকে বাইরে লুকিয়ে যেতেন আর দরকারি জিনিস এনে লক্ষ্মীর জন্য খাবার তৈরি করতেন। এইসব তো আর ভালোবাসার মানুষ ছাড়া কেউই শুধু শুধু করবে না,
তাই না? যাই হোক, তো এরপর লাবণ্য আয়নার সামনে আসে আর এখন সেও রিয়েলাইজ করে যে রোহিতের প্রতি তারও ফিলিংস কাজ করে। এরপর লাবণ্য জ্যোতিকে বলে, আমার কিছু দরকারি কাজ আছে, তুমি কাজ শেষে চলে যেও। জ্যোতি ভাবে লকডাউনে আবার বাইরে কি জরুরি কাজ হতে পারে ওনার। এদিকে লাবণ্য আসে রোহিতের বাসায় আর এসেই সে কাজে লেগে পড়ে। সে প্রত্যেক দিনের মতোই তার কাজ করতে থাকে। সেখানে লাবণ্যকে রোহিত একটা বিষয় জানায় যে তাদের কোম্পানিতে তাকে প্রয়োজন হবে কিনা সেটা যাচাই করবে একজন কনসালটেন্ট। আর এখানে সেই কনসালটেন্ট অন্য কেউ নয়, বরং লাবণ্য নিজেই। সেই তো এই ক্লিন ভিউ কোম্পানিতে জয়েন করেছে এই কাজের জন্য, কিন্তু লাবণ্য তো এই ব্যাপারটাও তার কাছে প্রকাশ করে না। এরপর লাবণ্য জিজ্ঞেস করে, তুমি আমার পছন্দের সব জিনিস কেন রান্না করো? কেন এই লকডাউনের মধ্যেও তুমি এত রিস্ক নিয়ে সব জিনিস নিয়ে আসো? এর কারণটা কি আমি জানতে চাই। রোহিত তো এই প্রশ্নে পড়ে যায় লজ্জায় যে এখন সে কি উত্তর দিবে। সে যে তাকে ভালোবাসে এই কথা সে কিভাবে বলবে। তো রোহিত তখন বলে, আসলে আমার তোমাকে কিছু কথা বলার ছিল। এখানে রোহিত আসলে লাবণ্যকে বলতে চেয়েছিল যে সে তাকে খুব পছন্দ করে। এখন তাকে বলতে না পারায় সে তার পছন্দের কাজ রান্না করা শুরু করে। লাবণ্যর সাথে হাত মিলিয়ে কাজও করতে থাকে। তো লাবণ্যকে দেওয়া প্রত্যেকটি ডিশ ছিল রোহিতের জন্য এক একটি লাভ লেটার। সে তার রান্নার মাধ্যমে নিজের ভালোবাসাকে প্রকাশ করছিল। লাবণ্য তখন বলে, আমিও তোমাকে কিছু একটা বলতে চাই। তখনই একটা কল আসে রোহিতের। লাবণ্য তখন জিজ্ঞেস করে, কিসের কল? রোহিত বলে, ওই যে বললাম একজন আমার ইন্টারভিউ নিবে, তারপর জানাবে আমি কোম্পানির কাজে আসবো কিনা, আমি তাদের কোম্পানির জন্য পারফেক্ট কিনা। এজন্যই আমার একটা ইন্টারভিউ দিতে হবে। লাবণ্য বলে, কোন কোম্পানির কথা বলছো? রোহিত বলে, ক্লিন ভিউ। এইবার লাবণ্য পড়ে যায় চাপে। সে তো নিজেই বুঝতে পারে না যে সে এখন কি করবে, কিভাবেই বা এখান থেকে বের হবে আর রোহিতের ইন্টারভিউটা নিবে, কারণ লাবণ্যকেই তো এই ইন্টারভিউটা নিতে হবে। তাই সে রোহিতকে বলে, আমি একটু আসছি আর আমি এখানে কাজ করতে পারবো না, সরি। রোহিত তখন বলে, আরে আমার কথায় ভুল বুঝলে বুঝি, আম সরি, প্লিজ কাজ থেকে চলে যেও না। তুমি কেন যাবে এই কাজ ছেড়ে? লাবণ্য বলে, সরি, আমি আর এখানে থাকতে পারবো না, আমাকে জোর করো না। অন্যদিকে লাবণ্যর রুম থেকে দূরবীনের মাধ্যমে জ্যোতি রোহিতের রুমে দেখে নেয় লাবণ্যকে, আর এর ফলে জ্যোতি দুয়ে দুয়ে 4 মেলায়। শুরু থেকে সব কথা সে মনে করে, কারণ সেই তো যখন কাজে আসতে পেরেছিল না তখন লাবণ্যকে বলেছিল সে যেন রোহিতকে বলে দেয়। আর এরপরই সে বুঝতে পারে এই লাবণ্যই আসলে লক্ষ্মী। সে এই মিথ্যা নাম ধারণ করে এতদিন রোহিতের বাসায় কাজ করে গেছে, তাই তার এবার বেশ রাগ হয়। এরপর লাবণ্য যখন তার রুমে আসে তখন জ্যোতি তাকে জুস দেয় আর তাকে বলে, ম্যাডাম সত্যি লুকিয়ে রাখা ঠিক না, আপনার ভেতরে যা আছে প্লিজ বলে দিন। এমন করেই প্রথমে জ্যোতি কিছু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে থাকে, তবে এইসবের মানে তো লাবণ্য কিছুই বোঝে না। কিন্তু পরে সে সোজা ভাষায় কথা বলে। সে লাবণ্যকে বলেই দেয় যে ম্যাডাম আমি দেখেছি আপনি রোহিত স্যারের রুমে ছিলেন, অর্থাৎ আপনিই হচ্ছেন সেই লক্ষ্মী যে এতদিন ধরে ছদ্মনাম নিয়ে রোহিত স্যারের বাসায় কাজ করে গেছে। অনেক হয়েছে, এখন আমি এই সব কিছু রোহিত স্যারের মা অর্থাৎ শ্রীদেবী ম্যাডামকে বলে দিচ্ছি। আপনি অনেক ঘোল খাইয়েছেন। আর না, লাবণ্য তখন জ্যোতির মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করে। সে তাকে কোনোভাবেই মোবাইল দিতে চায় না। তো জ্যোতি বলে, ম্যাডাম প্লিজ আমার মোবাইলটা দিন, এমনিতেই আপনার পেছনে অনেক দৌড়াতে হয়েছে আর দৌড়াতে দৌড়াতে আমার পাও ব্যথা করছে, আর আপনি আগেই তো আমার চাকরি খেয়েছেন, এখন আমার মোবাইলও নিয়ে যাচ্ছেন। এসব কেন করছেন ম্যাডাম? আমার মোবাইল দিয়ে দিন। তখনই কার্তিকের কল আসে আর সেই কলটা লাবণ্য রিসিভ করে। লাবণ্য কিছু বলবে তার আগেই কার্তিক বলতে থাকে, দিদি রহমান ভাই এসে আমাদের সব জিনিসপত্র ফেলে দিচ্ছে, আমাকেও অনেক মারছে, আমি এখন কি করব? তুই জলদি আয়। তারপর এই খবর পেয়ে জ্যোতি আর লাবণ্য দ্রুত তাদের বাড়ি গিয়ে পৌঁছায় আর সেখানে গিয়ে দেখে জ্যোতির বাড়ির সব জিনিসপত্র আসলেই বাইরে ফেলে দিচ্ছে রেহমান, কারণ সে নাকি জ্যোতির কাছে টাকা পেত আর সে তার টাকা ফেরত দিতে পারেনি বিধায় সে এমন কাজ করছে, তাদেরকে হেনস্থা করছে। লাবণ্য তখন বলে, রেহমান ভাই এইভাবে কাউকে অপমান করা ঠিক না, আপনি এগুলো কেন করছেন? আপনি তো জানেন লকডাউন চলছে, আর এই লকডাউনে সবারই অবস্থা খারাপ, আর জ্যোতিদের মতো মানুষের ক্ষেত্রে টাকা উপার্জন করা এই মুহূর্তে খুব কষ্টকর। তাহলে আপনি তার সাথে এই অন্যায়টা কেন করছেন? কেন তাদের উপর এভাবে অত্যাচার করছেন? তখন রেহমান ভাই বলে, আপনার তো অবস্থা ভালো, তাহলে আপনি এই টাকাটা দিয়ে দিন, তাহলেই তো ল্যাটা চুকে যাচ্ছে। দরকার হয় অর্ধেক টাকাটাই দিন, বাকিটা পরে দিবেন, তাহলে আমি আর জিনিসপত্র ফেলবো না আর জ্যোতিদেরকেও বিরক্ত করব না। আমার পাওনা বুঝে পেলেই আমি শান্ত হয়ে যাব। লাবণ্য তখন জ্যোতির দিকে তাকিয়ে পড়ে আর নিজের গলার চেইনটাই খুলে দেয় আর বলে,
এখন এই জিনিসপত্রগুলো ভেতরে রাখতে বলো, আমার অগোছালো জিনিস একদমই ভালো লাগে না। তারপর তারা জিনিসপত্র ভেতরে রাখে। তবে লাবণ্য এখানেও ক্লিনিং করতে লেগে পড়ে। আমরা তো আগেই জানি তার কোনো কিছু অপরিষ্কার বা অগোছালো একদমই পছন্দ হয় না, তাই যেখানেই যায় না কেন সে তার কাজ করা শুরু করে দেয়। জ্যোতি তখন বলে, ম্যাডাম এই সব কেন করছেন? লাবণ্য বলে, আমার ক্লিনিং করতে ভালো লাগে। আর এই সময় এসে লাবণ্য জ্যোতিকে তার সত্যি কথাটা বলে। সে তাকে বলতে থাকে, দেখো তুমি বিশ্বাস করো আর নাই করো, ওই দিন আমি তোমার কথাতেই রোহিতের বাসায় যাই। আমি শুধু তাকে এটাই বলতে গিয়েছিলাম যে তুমি কয়দিন আসতে পারবে না, কিন্তু যখনই আমি তার বাসায় যাই আমি দেখতে পাই তার রুমটা মারাত্মক নোংরা। আর এইটা দেখেই তো আমার মাথা নষ্ট হয়ে যায়। সেজন্যই আমি আর পরিষ্কার না করে থাকতে পারিনি। আর এরপর থেকে কেন যেন আমি তাকে সত্যি কথাটাও বলতে পারিনি। আর ধীরে ধীরে দেখা যায় রোহিত আমার জন্য রান্না করতে শুরু করে। আমি কতটা পরিষ্কার করতে পছন্দ করি তুই তো ভালো করেই জানিস জ্যোতি, কিন্তু রোহিত আমার ঠিক উল্টো। আমি একটা জায়গা পরিষ্কার করে শেষ করি আর রোহিত সেই জায়গা তখনই অপরিষ্কার করা শুরু করে। আমার মতো মেয়ের হিসেবে তো রোহিতকে ঘৃণা করা উচিত, তার থেকে 100 হাত দূরে থাকা উচিত, কিন্তু তাও আমি তাকে কেন যেন পছন্দ করে ফেলি আর তাকে এখন ভালোবেসে ফেলেছি। এখন তুই যদি চাস রোহিতের মাকে সব বলে দিবি তাহলে বলতে পারিস, এখানে আমার আর কিছুই করার নেই। তোকে তো এখন আমি সব সত্যিটা বলেই দিলাম, এখন তোর যেটা ভালো মনে হয় সেটাই করবি। জ্যোতি বলে, সবই বলবো, তবে তার আগে আপনি রোহিত স্যারকে আপনার মনের কথাটা বলে দিন যে আপনি তাকে কতটা ভালোবাসেন। লাবণ্য তখন বলে, চেষ্টা করেছি রে, কিন্তু পারিনি, তবে আবারও করে দেখব। আমিও চাই আমার মনের কথাটা তাকে জানাতে আর তাকে সব কিছু সত্যি বলতে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। এখানে একটা গান রেকর্ডিং হচ্ছিল, তবে তখন আরেকজন এসে জ্যোতির গানের ভিডিও দেখায়। তারপর আরেকজন বলে, মেয়েটা তো খুব সুন্দর গান গাইছে, তার সাথে কথা বলতে হবে। তারা সবাই আসলে জ্যোতির গান শুনে ইমপ্রেস হয়ে যায়। হয়তো এইভাবেই জ্যোতির স্বপ্ন পূরণ হতে চলেছে। অন্যদিকে তারা কল করে রোহিতকে আর বলে সে এতদিন কথা বলার পর এখন বুঝতে পারছে যে সে রোহিতকে সত্যি সত্যি পছন্দ করে ফেলেছে। সে প্রথমে চেয়েছিল না রোহিতকে বিয়ে করতে, আর তখন তার রোহিতকে পছন্দও ছিল না, কিন্তু এতদিন পরিবারকে দেখিয়ে দেখিয়ে মিথ্যা নাটক করতে করতে সত্যি সত্যি সে তাকে ভালোবেসে ফেলেছে। তবে যদি রোহিত চায় তাহলে সে এই সম্পর্কটাকে সামনে নিয়ে যেতে চায়, আর সে রোহিতকেও এই ব্যাপারটা নিয়ে ভাবতে বলে। এদিকে রোহিত আর লাবণ্য আসে মিটিং করতে। লাবণ্য আজ রোহিতের ইন্টারভিউ নিবে। লাবণ্য একবার ভাবে তাকে সব বলবে, আর একবার ভাবে না, সে কিছুই বলতে পারবে না। এসব করতে করতেই মিটিং শুরু করে দেয় সে। তবে সে মাস্ক লাগিয়ে বসে মিটিং করতে, কিন্তু এরপরই সে ক্যামেরা অফ করে দেয়। রোহিত তখন বলে, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। লাবণ্য বলে, আসলে আমার ক্যামেরাতে একটু সমস্যা হচ্ছে, এই জন্য ক্যামেরা অফ হয়ে গেছে। এরপর এভাবেই মিটিং করে তারা দুইজন। দুই একটা কথা বলেই লাবণ্য মিটিংটাকে শেষ করতে চায়। রোহিত বলে, আমার কলিগস বলল 2 ঘন্টার মতো চলবে এই মিটিং, তাহলে এত তাড়াতাড়ি যে শেষ হয়ে যাচ্ছে? লাবণ্য তখন তাকে আরো কয়টা প্রশ্ন করে আর বলে, আপনি এতদিন ধরে ক্লিন ভিউতে কাজ করছেন, আপনি হ্যাপি তো? রোহিত বলে যে হ্যাঁ, সে হ্যাপি। এরপর রোহিত বলে, আপনি কিছু মনে করবেন না, আমার কাছে আপনার ভয়েসটা খুব চেনা চেনা লাগছে, আমরা কি আগেও মিট করেছি? লাবণ্য বলে, না না, এর তো চান্সই নেই, আসলে আমার একটু ঠান্ডা লেগেছে তাই হয়তো গলা এমন শোনাচ্ছে। কিন্তু রোহিত বারবারই বলে তার কাছে কেন যেন কণ্ঠটা চেনা চেনা লাগছে। এরপর লাবণ্য মিটিংটাই কেটে দেয়। লাবণ্য তখন মনে করে রোহিত তাকে একবার বলেছিল তাকে যদি চাকরি থেকে বাদ দিয়ে দিত তাহলে সে তার শখের কুকিং নিয়ে কাজ করতে পারত, তবে এর জন্য একটা ইন্টারন্যাশনাল পুশ দরকার। সে নিজে থেকে পারবে না কোম্পানি ছাড়তে, তাকে বের করে দিলেই ভালো হবে। এই কথা ভাবে লাবণ্য, আর ভাবতে ভাবতেই স্মাইল করে। হয়তো সে এখন সত্যি সত্যি রোহিতকে কোম্পানি থেকে বের করে দিবে, যাতে করে সে তার স্বপ্ন নিয়ে কাজ করতে পারে। অন্যদিকে জ্যোতির গানের জন্য একজন মিউজিক প্রডিউসার আসে। জ্যোতি তখন লাবণ্যকে বলে, ম্যাডাম আমি এসব পারবো না, হয়তো গ্রামে গান গাওয়া আর এখানে গান গাওয়া অনেক ব্যবধান। তখন লাবণ্য বলে, জ্যোতি তুমি নিজের স্বপ্নের জন্য এতদিন কষ্ট করেছো, আজ তোমার স্বপ্ন তোমার দরজায় করা নাড়ছে। তুমি যদি এখনো ভয় পেয়ে থেমে যাও তাহলে সারা জীবন এভাবে ক্লিনিং আর কুকিং করে যেতে হবে। এখন বলো কি করবে? তারপর জ্যোতি রাজি হয়ে যায় গান রেকর্ডিং এর জন্য। এদিকে লকডাউনও শেষ হয়।
আর শ্রীদেবী রোহিতকে বলে তারা আর তার পরিবারের সবাই তোকে দেখতে তোর বাড়িতে আসছে, তাই সব পরিষ্কার করে রাখিস। এখন রোহিত বলে তুমি আমাকে আগে জানালে না, আমার বিয়ের জন্য সব ঠিক করে নিলে, এটা ঠিক করলে না মা। অন্যদিকে দূরবীন দিয়ে লাবণ্য রোহিতকে দেখার চেষ্টা করে। জ্যোতি এসে বলে এইভাবে দেখে কি লাভ? লাবণ্য বলে আমি ভাবছি তাকে কি করে বলবো। জ্যোতি বলে থাক, আপনার দ্বারা আর কিছু হবে না, আমিই বলে দিচ্ছি রোহিত স্যারকে কল করে যে আপনি লাক্ষ্মী আর আপনি লাবণ্য। তখনই কল দেয় শ্রীদেবী, আর সে বলে আগামীকাল রোহিতকে দেখতে আসবে মেয়ে পক্ষ, তাই সে যেন রুম পরিষ্কার করে রাখে। এই কথা শুনে লাবণ্য একদমই ভেঙে পড়ে যে এখন সে কি করবে। তারপর পরের দিন তারা আর তার পরিবারের মানুষ আসে রোহিতের বাসায়। তখন সেখানে লাবণ্য আসে জ্যোতির সাথে। জ্যোতি শ্রীদেবীকে বলে রোহিত স্যার একটু বেশি কাজ দিয়েছেন, তাই আমি সাথে করে নিয়ে এসেছি লাক্ষ্মীকে। এরপর রান্নাঘরে গিয়ে লাবণ্য বলার চেষ্টা করে সত্যিটা, কিন্তু তখন সে বলার আগে পেছন থেকে এসে রোহিতের বন্ধু বলে আরে লাবণ্য ম্যাডাম। রোহিত তো একদমই শকড। সে বলে কে লাবণ্য? ও তো লাক্ষ্মী। তার বন্ধু বলে আরে না, উনিই তো লাবণ্য ম্যাডাম, আমাদের সবার ইন্টারভিউ তো উনিই নিয়েছেন। এরপর কার্তিক বলে হ্যাঁ উনি হচ্ছে লাবণ্য ম্যাডাম। এখন অর্ধেক কথা শুনেই রোহিত রেগে যায় আর তাকে এতদিন মিথ্যা বলার জন্য আরো খেপে যায়। তার বন্ধু বলে ম্যাডাম আপনি কেন রোহিতকে কোম্পানি থেকে বের করলেন? খারাপ লাগলো এটা। রোহিত বলে কি আমাকে বের করেছে মানে? তখন সে মেইল চেক করে দেখে জব থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। লাবণ্য তখন বারবার বলার চেষ্টা করে কেন সে এইসব করেছে, কিন্তু রোহিত শুনতেই চায় না আর তাকে অনেক কষ্ট দিয়ে কথা বলে। তাই সে কান্না করতে করতে বাইরে আসে, আর এখানে এসেও সে আর একটা ঝটকা খায়। বাইরে সে তার বাবার সাথে রাজলক্ষ্মীকে দেখে ফেলে আর বলে বাবা তোমার গার্লফ্রেন্ড আমাকে এতদিন মিথ্যা বলেছ। রাজলক্ষ্মী তখন তাকে সবকিছু খুলে বলে যে কি করে তার বাবার সাথে তার সম্পর্ক হয়ে যায়। গোকুলও তখন সরি বলে, কিন্তু লাবণ্য কোনো কথা না শুনেই তার রুমে চলে যায়। কিছুক্ষণ পর আবারও রোহিত এসে তাকে সরি বলে খারাপ আচরণের জন্য। তবে সে তাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি আমাকে জব থেকে কেন বের করলে? তুমি তো ভালো করে আমার ইন্টারভিউ নাওনি। লাবণ্য তখন বলে কারণ আমি দেখেছি তুমি রান্না করতে কতটা পছন্দ করো, তাই তুমি যদি রান্না নিয়ে সামনে এগোতে পারো সেজন্যই তোমার জবটা আমি নিয়ে নিয়েছি। রোহিত তখন বলে আমি কি বলেছি তোমাকে এমনটা করতে? তারপরে এখানে তাদের মধ্যে ঝগড়া হয় আর লাবণ্য বলে তুমি এখানে কেন, যাও তোমার সামনে না বিয়ে। তারপর রোহিত বলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আর তার নাম তারা, তোমার মতো দুইটা পরিচয় না তার। রোহিত যেতে যেতে কফি ফেলে দেয় আর লাবণ্য সেটাকে কান্না করে করে পরিষ্কার করে, মানে জীবনে যেই পরিস্থিতি থাক মিস পারফেক্ট হওয়া সে ছাড়তে পারবে না। যাই হোক এরপর রাতে সে তার বাবা আর রাজলক্ষ্মীর সম্পর্ক মেনে নেয় আর তাদেরকে সরি বলে। এটা তো তার বাবাও খুশি হয়ে যায়। এরপর দেখা যায় লাবণ্য আর রোহিত একে অপরকে খুব মিস করে, কিন্তু ইগোর জন্য কিছুই বলে না। এরপর লাবণ্য তার বাবাকে জানায় সে ব্যাঙ্গালোরে চলে যাবে, আর এই নিয়ে সে ইন্দুর সাথেও কথা বলে। ইন্দু বলে তুই একবার সত্যিটাই বলে দেখতি তাকে। এরপর যেদিন রোহিতের এঙ্গেজমেন্ট ওই দিন লাবণ্য এসে রোহিতকে সব বলে, আর সে যে তাকে কতটা পছন্দ করে সেটাও জানায়, আর সেখান থেকে চলে আসে ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য। তবে রোহিত এসে তাকে আটকায় আর বলে তুমি ভুল তো করেছো সত্যি লুকিয়ে, কিন্তু তুমি খুব ভালো করেই জানো আমি কি করতে চাই। তুমি জানো আমি রান্না করতে কতটা ভালোবাসি, তাই তুমি লাক্ষ্মী হও আর লাবণ্য প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না। লাবণ্য এরপর রোহিতকে জড়িয়ে ধরে আর বলে আমার কিচ্ছু খাওয়া হয়নি। রোহিত বলে খাওয়া হয়নি নাকি খেতে পাওনি? লাবণ্য বলে পাইনি। তারপর রোহিত বলে গরম গরম ভাত আর আমলকির আচার আছে, খাবে? লাবণ্য তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়। তারপর তারা দুজন বাসায় চলে আসে, আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো এই মিস পারফেক্টের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে যাবেন। এরকমই আরো নতুন নতুন গল্পের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন। ধন্যবাদ।